আসসালামু আলাইকুম প্রিয় মানবিকিয়ান। মানবিজ্ঞানের পক্ষ থেকে আমি স্নিগ্ধা, সবাইকে ক্লাসে সুস্বাগত। তা আজকের ক্লাসে যেহেতু আমরা প্রথম লাইভ ক্লাস, বুঝতেই পারছো যে তোমাদের আজকে কিন্তু সিকিউ এমসিকিউ সবকিছুই কিন্তু তোমাদের ক্লাসটা হবে। সৃজনশীল ভিত্তিক যে টপিক গুলো সেগুলো আলোচনা করা হবে, অন্যদিকে পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো রয়েছে সেই এমসিকিউ গুলো আলোচনা করা হবে। সেই সাথে তোমার গুরুত্বপূর্ণ যে তোমার বলবো যে কৃষি শিক্ষায় A+ পাওয়ার যে কিছু টিপস, এগুলো একটু আমি ছোটখাটো আলোচনা করে দিব আজকে, যাতে তোমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো দেখো, কৃষি শিক্ষা বিষয়টা এমন একটা সাবজেক্ট যে এই সাবজেক্টটা পরীক্ষার সময় কেবল পড়া হয়, এই সাবজেক্টটা একদম তলায় পড়ে থাকে। তো এই যে তলায় পড়ে থাকে, এই তলায় সাবজেক্টটা পড়ে থাকা সাবজেক্টটা কিছু উপরে উঠাতে হবে না? তাহলে কি করতে হবে বলতো? অবশ্যই পরীক্ষার আগে, যে এখনো কিন্তু সময় আছে তোমাদের, তার জন্য কিন্তু মানবিকিয়ান তোমাদের জন্য এই তলার সাবজেক্টটাকে উপরে উঠানোর জন্য সব রকম ব্যবস্থা কিন্তু নেওয়া শুরু করেছে। তোমরাও চাইলে আমাদের এই যে আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে পারো, ওয়েবসাইটে যুক্ত হয়ে আমাদের ক্লাসগুলো কিন্তু নিয়মিত দেখতে পারো, এমনকি ফেসবুকেও কিন্তু আমাদের নিয়মিত লাইভটা হবে। আচ্ছা, তা তোমরা যারা যুক্ত হচ্ছ তারা অবশ্যই তোমরা বন্ধুদেরকে মেনশন করে দিবা, যাতে সবাই মিলে আমরা ক্লাসটা করতে পারি, সবাই যাতে উপকৃত হয়, এবং ক্লাসটা বেশি বেশি শেয়ার দিয়ে রাখবা। তুমি যদি দেখতে না পারো, পরবর্তীতে তুমি সময় করে দেখতে পারবা। ঠিক আছে? আচ্ছা, দেখো আমি বেশি সময় নেবো না, আমি শুরু করবো। আজকে আমাদের কৃষি শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়, অর্থাৎ বাংলাদেশের কৃষি। আমাদের কিন্তু শর্ট সিলেবাস, অর্থাৎ এসএসসি 25 ব্যাচের যে শর্ট সিলেবাস রয়েছে, সেই শর্ট সিলেবাসে আমাদের কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম আর ষষ্ঠ অধ্যায় রয়েছে। চতুর্থ অধ্যায়টা সেটা তোমাদের নেই। ঠিক আছে? এই জন্য এটা কিন্তু আলাদা করে এখানে দেওয়া আছে। আচ্ছা, আমরা একটু চলে যাব পরবর্তীতে। আচ্ছা দেখো, আমাদের এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে। আমরা কিন্তু বুঝতেই পারি না যে একটা চ্যাপ্টারের আমরা কোথা থেকে শুরু করবো, এক একজনের কাছে এক একজনের বই। তাহলে আমরা একটু দেখবো যে আমাদের বাংলাদেশের কৃষি প্রথম অধ্যায় 2টা টপিক রয়েছে। আমরা কিন্তু বুঝি না, জানো, যে আমাদের কোন কোন টপিক গুলো পড়তে হবে। যেহেতু আমরা এসএসসি তে কিন্তু বোর্ড বই ছিল, সবাই বুঝতাম যে নির্দিষ্ট বই, নির্দিষ্ট পৃষ্ঠা, নির্দিষ্ট টপিক। কিন্তু ইন্টারে উঠে আমরা বিভিন্ন বই পড়ি সবাই, টিচার এক এক বই সাজেস্ট করে। আমি কিন্তু তোমাদের কোনো বই সাজেস্ট করতে আসিনি, এখানে আমি তোমাদেরকে টপিক গুলো পড়াতে আসবো। যে টপিক গুলো কেবল পরীক্ষা, কিন্তু টপিক গুলোই কমন। যে টপিক গুলো কেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেগুলো যদি আমরা ভালোভাবে অ্যানালাইসিস করে পড়ি, তাহলে কৃষি শিক্ষা আমাদের জন্য A+ আসলে কনফার্ম। A+ পাওয়া কোনো ব্যাপারই না, আমি মনে করি এই সাবজেক্টটা এতটা সহজ। ওকে, তাহলে চলো শুরু করি। আমাদের এই চ্যাপ্টারের 2টা টপিক খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের শর্ট সিলেবাসের সরকার কর্তৃক কিন্তু এটাই দিয়েছে। ঠিক আছে? দেখো, বাংলাদেশের কৃষির ক্ষেত্রগুলো রয়েছে, অন্যদিকে বাংলাদেশের কৃষির তথ্য, যদি বলি কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎস যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, কৃষির তথ্য এবং কি সেবা প্রাপ্তির উৎস, এই দুইটা নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি যে দেখো টপিক 1 এমনকি টপিক 2 এর ভিতরে কি কি সাব টপিক রয়েছে, এগুলো আমরা একটু দেখবো। এগুলো যদি আমরা কি করবো, আমি তোমাদেরকে সুবিধার্থে এই জন্য এগুলো দিয়েছি, যাতে তোমরা বইয়ের মধ্যে টপিক গুলো খুঁজে তুমি কিন্তু চাইলে পড়তে পারো, অথবা তোমার বই পড়ার দরকার নেই, আমাদের স্লাইডটাই পড়ো। আমার এই স্লাইড অর্থাৎ আমার এই নোটটাই তোমার জন্য যথেষ্ট। ঠিক আছে? দেখো, আমরা শুরু করব টপিক 1। ওকে, দেখো টপিক 1 এর ভিতর কোনটা গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি। দেখো, এখানে কৃষি ধারণা, অর্থাৎ দেখো বাংলাদেশের কৃষি নিয়ে পড়বা, তোমার কৃষির সংজ্ঞাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমার চ্যাপ্টার রিলেটেড যে শব্দটা থাকবে, যে কিওয়ার্ডটা থাকবে, সেই কিওয়ার্ডের তোমার অবশ্যই সংজ্ঞাটা পড়তে হবে। আমি পূর্বেও যারা আমার এসএসসি স্টুডেন্টরা রয়েছে তাদেরকে আমি বলে থাকি, এমনকি কৃষির ক্ষেত্রে এটা সবসময় কমন পড়ে, যে তোমার চ্যাপ্টারের নামের সাথে যেটা থাকবে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডের সংজ্ঞাটা তোমার প্রায় আসে। ওকে, তো যেটা বলছি যে কৃষি ধারণা, এটা আমাদের চলে আসবে, এটা সংজ্ঞা হিসেবে অনেক বেশি জনপ্রিয়, মনে করো সংজ্ঞা হিসেবে আমাদের পরীক্ষায় চলে আসবে। কৃষির গুরুত্ব, মৌলিক চাহিদা পূরণে কৃষি, শিল্প বাণিজ্য এবং কর্মসংস্থান। অর্থাৎ দেখো, কৃষির গুরুত্বের ক্ষেত্রে আমরা এই পয়েন্ট গুলো রাখবো। কৃষির গুরুত্ব অনেক পয়েন্ট হবে, বাট এই 3টা পয়েন্ট তুমি অবশ্যই রাখবে। ঠিক আছে? এই 3টা পয়েন্ট রাখবে। বাংলাদেশের কৃষির ক্ষেত্র দেখো, তারপরে দেখো আমি যেটা বলছি, বাংলাদেশের কৃষির ক্ষেত্র, এখানে দেখো 4টা ক্ষেত্র রয়েছে, আমাদের এই 4টা ক্ষেত্রই পড়তে হবে। এই 4টা ক্ষেত্র থেকে পরীক্ষায় বারবার আমাদের প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে, বারবার কিন্তু এই কোশ্চেনগুলো রিপিট হচ্ছে। যেরকম শস্য থেকে প্রতি বছর আসে, এমনকি মৎস্য, এটা কিন্তু প্রতিবারই কিন্তু এই 4টা ক্ষেত্র থেকে রিপিট হচ্ছে।
আমাদের এটা পড়তে হবে। অন্য থেকে দেখো শস্যের মধ্যে যেটা রয়েছে মাঠ ফসল, উদ্যান ফসল, এগুলো তোমরা ইতিমধ্যে জানো। এতদিনে তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছো, প্রি টেস্ট দিয়েছো, কলেজে বিভিন্ন সিটি পরীক্ষা দিয়েছো। তো তোমরা এতদিনে বুঝতে পেরেছো যে মাঠ ফসল আর উদ্যান ফসল থেকে প্রশ্ন আসলে মিস যায় না। এই চ্যাপ্টার যদি কেউ মনে করে যে আমি এই চ্যাপ্টার থেকে, বাংলাদেশের কৃষি এই চ্যাপ্টার থেকে আমি কোশ্চেন করব, তার মাথায় প্রথমেই চলে আসবে যে মাঠ ফসল আর উদ্যান ফসল থেকে আমি কোশ্চেন করার ব্যাপারে। ঠিক আছে, তারপর দেখো প্রাণী সম্পদের ব্যাপারে রয়েছে গবাদি আর পোল্ট্রি নিয়ে আসবে। তারপর মৎস্য সম্পদের এখানে শ্রেণীবিন্যাস রয়েছে, সম্পদের উৎস, গুরুত্ব। অন্যদিকে বনটা আমাদের পরীক্ষায় চলে আসে, সামাজিক বনায়ন এবং কি তাদের বৈশিষ্ট্য, উদ্দেশ্য এবং কি গুরুত্ব, প্রকারভেদ। এগুলো হচ্ছে আমাদের সাব টপিক যেগুলোকে আমি বলে থাকি। ঠিক আছে, তুমি চাইলে এই টপিক গুলোকে নোট করে এবং কি সেগুলো কি করতে পারো, বইতে খুঁজে এই টপিক গুলোই পড়তে পারো। আমি গ্যারান্টি দিয়ে বলছি এখানে 90% তোমার পরীক্ষায় চলে আসবে। তারপর দেখো যে বাংলাদেশের কৃষির ক্ষেত্র মাঠ ফসল, উদ্যান ফসল, এগুলো তো সব থেকে গুরুত্বপূর্ণ, এই জন্য আলাদা করে দিয়েছি। আবার কৃষির ক্ষেত্র মৎস্য, গবাদি, অন্যদিকে সামাজিক বন, মূলত এগুলো আরেকটু ভালো করে তোমাদেরকে পড়তে হবে। এটা হলো আমাদের টপিক 1-এর ভিতরে। এরপর দেখো আরেকটা টপিক আমি যেটা বের করেছি সেটা হচ্ছে আমাদের কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎস। তোমাদের বোর্ড সিলেবাসে জাস্ট এতটুকু দিয়েছে যে বাংলাদেশের কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎস। এইটার ভিতরে কিন্তু আরো কিছু রয়েছে। সেটা কি রয়েছে? অভিজ্ঞ কৃষক। ঠিক আছে, অভিজ্ঞ কৃষক সম্পর্কে পড়তে হবে বিদ্যালয়, এবং কি সেখানে কৃষক সভা এবং কি উঠোন বৈঠক কি কি সেগুলো নিয়ে আমাদের একটু পড়তে হবে। তারপরে দেখো কৃষি উচ্চ শিক্ষা, অর্থাৎ দেখো কৃষির সম্পর্কে তুমি কিভাবে শিক্ষা লাভ করবে, অবশ্যই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের মাধ্যমে, যেটা তোমরা অলরেডি শিক্ষা বইয়ের মাধ্যমে পড়তে পারছো, তাই না? আচ্ছা, তারপর রয়েছে ডিপ্লোমা সার্টিফিকেট প্রদানকারী প্রতিষ্ঠান, কৃষি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। ঠিক আছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এটা তো তোমরা জানো ময়মনসিংহে রয়েছে। আচ্ছা, এরপর দেখো কৃষি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। এই যে গবেষণা প্রতিষ্ঠান এবং এদের উদ্দেশ্য এবং কি কার্যাবলী, এগুলো আমাদেরকে একটু পড়তে হবে। এগুলো একটু বৈশিষ্ট্য, এগুলো উদ্দেশ্য, কার্যাবলী, এদের কেন এই কাজগুলো করে থাকে, এদের কি কি কাজ রয়েছে, কার্যক্রমগুলো, এগুলো আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, তারপর দেখো কৃষি তথ্য সার্ভিস এবং কৃষি সম্প্রসারণ অফিস। আমরা যদি বলি যে কিভাবে কৃষির তথ্যগুলো আমরা জানতে পারি, এই যে দেখো সেগুলো মিডিয়ার মাধ্যমে জানতে পারবো, তাই না? মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারবো। এছাড়া রয়েছে বেসরকারি সংস্থা, এনজিও যেগুলো রয়েছে, তারপর উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান, এছাড়া ইন্টারনেট রয়েছে, গুগল রয়েছে, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে জানতে পারি। আমি তোমাদের এখন চ্যাপ্টার সম্পর্কে বেসিক একটা আলোচনা দিয়েছি, বেসিক একটা ধারণা দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি একটু শুরু করি। আমার কিন্তু এই যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারের কিন্তু তোমরা দেখে থাকবে, এটা আমাদের ওয়েবসাইটে যদি যাও তাহলে এই চ্যাপ্টারের কিন্তু তোমাদের বেসিক একটা রেকর্ড ক্লাস আছে, সেটা তুমি চাইলে আমাদের ক্লাসটা করতে পারো, সবার জন্য এক্সেস দেওয়া আছে, করতে পারবে। আচ্ছা, তো যেটা বলছি যে কি বলেছে যে কৃষির ধারণা, দেখো কৃষির সংজ্ঞাটা আমি কিন্তু সুন্দর করে এখানে দিয়েছি, যে ফসল উৎপাদন, প্রাণী পালন এমনকি মৎস্য চাষের মাধ্যমে খাদ্য আঁশ, জৈব ইন্ধন এমনকি অন্যান্য পণ্য উৎপাদনের বিজ্ঞান ও কলা। অর্থাৎ দেখো কৃষি এমন একটা জিনিস, কৃষি মানে তুমি ধান চাষ করবে এটা না, কৃষি তোমার মৎস্য, প্রাণী সম্পদ, গবাদি পশু সবকিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, কৃষি মানে সবকিছু তোমার এটার ভিতরে চলে আসবে। কৃষি মানেই যে তুমি, অনেকে ভাবে যে ফসল উৎপাদন, কৃষি কাজ করে মানে ফসল উৎপাদন করে, নো, এটা কিন্তু মিন করে না। মিন করে হচ্ছে তোমার মৎস্য থেকে শুরু করে গবাদি পশু লালন পালন, তুমি যদি একটা হাঁস মুরগিও লালন পালন করো সেটাও তোমার কৃষির অন্তর্ভুক্ত হবে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কৃষির প্রধান উপাদান। কৃষির প্রধান উপাদানের মধ্যে পাবো আমরা ফসল উপাদান পাবো, প্রাণী এমনকি মৎস্য বনায়ন, এগুলো আমরা একটু দেখবো। ঠিক আছে, প্রকারভেদ রয়েছে, দেখো প্রথাগত কৃষি, আধুনিক কৃষি, জৈব কৃষি, বাণিজ্যিক কৃষি। আমি যদি বলি যে প্রথাগত কৃষি যেটা রয়েছে সেটা হচ্ছে কি বলতো, ঐতিহ্যগত ভাবে চাষ, অর্থাৎ দেখো পুরাতন পদ্ধতিতে, অর্থাৎ প্রথা ভাবে, একদম আগের রীতি অনুযায়ী সেইভাবে কিন্তু চাষ করে, যেটা সেটাকে বলা হয় প্রথাগত কৃষি। আধুনিক কৃষি, এখন যে যন্ত্রপাতি গুলো ব্যবহার করা হচ্ছে, আধুনিক সার, জৈব রাসায়নিক সার যেগুলো রয়েছে, জৈব সার, সেগুলো ইউজ করা হয়, তো সেগুলোর মাধ্যমে তুমি কিন্তু চাষ করতে পারো। জৈব কৃষি, রাসায়নিক সার, কীটনাশক, সেগুলোর কথা বলেছে। আচ্ছা, এটাও কিন্তু জৈব কৃষি, আধুনিক কৃষি অনেকটা কাছাকাছি। তারপর দেখো বাণিজ্যিক কৃষি, অর্থাৎ বাজারে বিক্রির জন্য ফসল ও পশুপালন, অর্থাৎ দেখো বাজারে বিক্রির ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যে ফসল আর পশুপালন, সেটা হচ্ছে আমাদের বাণিজ্যিক কৃষি। এবার আমরা একটু চলে যাব পরবর্তীতে, যে মৌলিক চাহিদা পূরণে।
কি কি করা লাগে। আচ্ছা দেখো, এখানে আমাদের বাংলাদেশের কৃষির গুরুত্ব আমি অলরেডি বলেছি। কৃষির গুরুত্ব মৌলিক চাহিদা পূরণে একটা রয়েছে, শিল্প বাণিজ্যিক সম্প্রসারণ রয়েছে, কর্মসংস্থান সৃষ্টিতে যে ভূমিকা, সে ভূমিকা। কথা বুঝতে পেরেছো? তোমরা পয়েন্ট যত বেশি দিতে পারবা তত বেশি মার্কস পাবা। অনেকে বলে যে ম্যাম কৃষি শিক্ষায় আমি আসলে কি লিখলে মার্কস পাবো, নিজের বানিয়ে বুঝি অনেক কিছু লেখো। এটা কিন্তু হবে না। তুমি পয়েন্ট বেশি দেওয়ার চেষ্টা করবে, কিভাবে দিবে সেটা তুমি চিন্তা করো। বই পড়তে হবে, সেই সাথে আমাদের যে সহায়ক থাকবে, যেটা তুমি অবশ্যই সহায়ক হিসেবে নিতে পারো, আমাদের এই নোটটা, এটা তোমাকে সহায়ক হিসেবে সাহায্য করবে। তো সেটাই। আচ্ছা, তো যেটা বলছি যে মৌলিক চাহিদা পূরণে কৃষির ভূমিকা। তো দেখো, মৌলিক চাহিদা পূরণ করতে খাদ্য নিরাপত্তা এবং কি পুষ্টি এবং কি জৈবনিক পূরণ প্রয়োজন। যেটা বলা হয়েছে যে খাদ্য নিরাপত্তা জিনিসটা, দেখো বাংলাদেশের জনসংখ্যা এত যে তোমার খাদ্যের যতটা অনেক প্রয়োজন আমাদের, সেই খাদ্যটা কোথা থেকে আসে বলতো? কৃষি থেকে আসে। তাহলে মৌলিক চাহিদা পূরণে সব থেকে বড় সেক্টরটা খাদ্য। এই খাদ্যের জায়গাটা পূরণ করছে কি বলতো? কৃষি। এরপরে দেখো যে পুষ্টি চাহিদা পূরণ। দেখো কৃষির মাধ্যমে আমরা কি করছি? শাকসবজি, এই যে মাছ, ফল, ডাল, এই যে এগুলো কি করতেছি আমরা চাষ করে পুষ্টি চাহিদা আমরা কি করতে পারছি বলতো? পূরণ করতে পারছি। ঠিক আছে, পুষ্টি চাহিদা পূরণ করতে পারছে। এরপর কৃষি শিল্প এবং কি বাণিজ্য সম্প্রসারণের ভূমিকা। আমরা যদি বলি যে এখানে কাঁচামাল সরবরাহ, রপ্তানি আয় এবং কি কৃষি ভিত্তিক শিল্পের বিকাশ, এগুলো কিন্তু পয়েন্ট গুলো রয়েছে। তুমি চাইলে আরো অ্যাড করতে পারো। আমি মূল পয়েন্ট গুলো কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করেছি যাতে তোমরা বুঝতে পারো। এরপর আমরা একটু দেখবো যে কি বলেছে, যে কাঁচামাল সরবরাহ। বাংলাদেশের শিল্প খাত, বিশেষ করে পাট শিল্প, চিনি শিল্প, বস্ত্র শিল্প এবং কি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ক্ষেত্রে এই কাঁচামালের আসলে ভূমিকা রয়েছে। কাঁচামালে আমাদের কৃষি কিন্তু অনেক বেশি ভূমিকা রয়েছে। এরপরে আমরা যদি দেখি যে কি বলেছে, যে রপ্তানি আয়, পাট এবং কি পাটজাত পণ্য যেগুলো রয়েছে, চা, ফলমূল রপ্তানি করে কিন্তু আমরা একটা বলতো বড় একটা ভূমিকা কিন্তু পাচ্ছি। আমরা কৃষি থেকে কিন্তু একটা বড় অর্থনৈতিক ভাবে কিন্তু সাহায্য পাচ্ছি। কিভাবে বলতো? কৃষির মাধ্যমে। এরপর আমরা কৃষিভিত্তিক শিল্পের বিকাশ, কৃষি উৎপাদনের সাথে সম্পর্কিত শিল্প যেগুলো রয়েছে, যেমন সার, কীটনাশক, যন্ত্রপাতি এবং কি দেখো তো প্রক্রিয়াজাত খাদ্য। এই খাদ্যের বিকাশটা আসছে কোথা থেকে বলতো? সম্পূর্ণ কৃষি থেকে কিন্তু এটা চলে আসছে। আচ্ছা, তারপরে আমরা যদি চলে আসি কর্মসংস্থান। হ্যাঁ, কর্মসংস্থান কৃষি। দেখবা এখন অনেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে কিন্তু কৃষির সাথে, আমার নিজেরই কিন্তু একটা রিলেটিভ আছে, ও গ্রাজুয়েশন কমপ্লিট করছে, হ্যাঁ, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। ও কিন্তু ট্রিপল এ নিয়ে পড়াশোনা করেছে। গ্রাজুয়েশন কমপ্লিট করে ও কি করলো, ওর বাড়িতে ও খামার দিয়েছে, কোয়েল পাখির খামার দিয়েছে, আদার কবুতর এবং কি যেগুলো আছে, হাঁস মুরগি, এগুলো দিয়েছে। এখন ও সেটা কি করছে, ও ওই যে খামারটা, ওই খামারটা ও এত ভাবে আসলে যত্ন করে, এটা শখের বসেই ও করেছিল, বাট এখন ওটা বিজনেস। ওকে, তো এই যে কর্মসংস্থানে কিন্তু তৈরি হলো। ঠিক আছে, তো ও এই যে খামার দিল, ও আরো লোক নিয়োগ রাখলো। হ্যাঁ, ওই যে খামারে দেখাশোনা করার জন্য এক লোক রাখলো, ও 2 থেকে 3 জন ও কিন্তু লোক নিয়োগ করলো। তা এটা কি হলো বলতো? কর্মসংস্থানের কি হলো বলতো? বৃদ্ধি পেলো না কর্মসংস্থান? আচ্ছা, নারীদের অংশগ্রহণও কিন্তু, এখন নারীরা ঘরে বসে, আমার প্রতিবেশী একজন আছে, সে ঘরে বসে কোয়েল পাখির খামার দিয়েছে। ঠিক আছে, মাসে সে 1 লাখ প্লাস তার ইনকাম। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের কৃষি ক্ষেত্রে হচ্ছে, অর্থাৎ কর্মসংস্থানে কিন্তু চলে আসছে। এটা বুঝতে পেরেছো অবশ্যই। আচ্ছা, তারপরে দেখো, এরপর এরপর আমরা যেটা দেখবো, অর্থনৈতিক উন্নয়নে কৃষির অবদানটা যেটা রয়েছে, অর্থনৈতিক উন্নয়নে কৃষির অবদান, সেটা দেখো জিডিপিতে অবদান রয়েছে, দারিদ্র বিমোচন এমনকি গ্রামীণ উন্নয়ন। এটা বুঝতেই পারছো যে কৃষির কারণে কর্মসংস্থান যদি বৃদ্ধি পায়, তোমার অবশ্যই জিডিপি বেড়ে যাবে। অন্যদিকে তোমার দারিদ্রতা কমে আসবে, এমনকি পারিবারিক সচ্ছলতা তোমার বৃদ্ধি পাবে। ওকে, তারপর তোমার দেখো কি হবে, গ্রামীণ উন্নয়ন, অর্থাৎ গ্রামের মানুষদের তোমার উন্নয়ন হবে, গ্রামের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, এই সব কিছু তোমার উন্নতি হবে। কিভাবে বলতো? এই যে তোমার এই ক্ষেত্রে কৃষির মাধ্যমে। এরপর আমরা যদি চলে আসি টেকসই উন্নয়ন এবং কি পরিবেশ সংরক্ষণ। আচ্ছা, জলবায়ু সহনশীল কৃষি এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, এই দুইটার মাধ্যমে তোমার টেকসইটা চলে আসবে। এরপর আমাদের রয়েছে চ্যালেঞ্জ, সম্ভাবনা, এগুলো নরমালি রয়েছে। ওকে, এরপরে আমরা যদি চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেটার জন্য আমি এতক্ষণ ওয়েট করছিলাম, যেটা কখন আসবে। আচ্ছা আচ্ছা, দেখো আমাদের যে কৃষির খাত রয়েছে, কৃষি ক্ষেত্র বা উপখাত, এটা কিন্তু 4টি। কয়টি? 4টি। একটা যদি বলি শস্য, আরেকটা হচ্ছে প্রাণী সম্পদ, আরেকটা হচ্ছে মৎস্য, আরেকটা হচ্ছে বন। ওকে, তো
তোমাদের আমি জানি না এই ছবিতে তুমি দেখতে পাচ্ছ কিনা, ছবিতে আমি বুঝতে পারছি না, ছবিতে যদি পারো দেখতে বোঝা যাবে, তাও আমি তোমাদের কাছে বুঝিয়ে দিচ্ছি যে শস্যটা আমাদের কি হবে, কৃষি প্রধান ক্ষেত্র এবং কি বৃহত্তর অংশ, এটা বুঝতেই পারছো যে ধান, গম, ভুট্টা যেগুলো রয়েছে, তারপর সরিষা, চা, আখ, তামাক, ফলমূল, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে আমার শস্যর অন্তর্ভুক্ত। তারপর দেখো প্রাণী সম্পদ, প্রাণী সম্পদের মধ্যে রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ, এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ। প্রাণী সম্পদের মধ্যে হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, এগুলো কিন্তু আমাদের প্রাণী সম্পদের অন্তর্ভুক্ত। এরা যে ডিম দেয়, এই ডিমটাও কি বলতো পুষ্টি চাহিদা পূরণ করছে, প্লাস আমাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আচ্ছা, তারপর হবে আমাদের মৎস্য সেক্টরটা। মৎস্য সেক্টরটা রয়েছে একদম, মনে করো এই মৎস্য কিন্তু আমাদের উৎপাদন বিশ্ব অন্যতম কিন্তু শীর্ষ দেশ। নদী, হাঙর, বাওর, তারপরে যে বাওর, আমি ভুলে গেছি বাওরটা কি আসলে, কিন্তু দেখো দেখো পুকুর, সমুদ্রের জলাশয়ের মাছ কিন্তু চাষ করা যায়। আচ্ছা, এরপর দেখো বন, বন তো রয়েছে, বনের কথা আর কি বলবো, এটা তো তুমি বুঝছো যে বনের গুরুত্ব কতটুকু আমাদের দেশে, বলতো। বনজ সম্পদ বাংলাদেশের পরিবেশে এবং অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ, যেটা সুন্দরবন, চট্টগ্রাম, সিলেট, আমরা বনাঞ্চল উপভোগ করার জন্য ওই যে শ্রীমঙ্গলে চলে যাই, তাই না? শ্রীমঙ্গলে যাই, সাজেকে যাই, তারপরে হচ্ছে কোথায় সীতাকুণ্ডতে যাই, এই বনগুলো উপভোগ করার জন্য, তাই না? তাহলে এই যে বনগুলো আসলে শুধুমাত্র দেখতে নাই, এগুলো আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই ক্ষেত্রে অর্থাৎ তুমি যদি বলো এগুলো পরিবেশ সংরক্ষণ অর্থাৎ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে বুঝতেই পারছো যে এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমাদের চারটা খাতগুলো পড়বে এবং কি তুমি আগে ফার্স্টে বই থেকে পড়বে, বই পড়ার পর তুমি তারপর এইটা আমার নোটটা কিন্তু ফলো করতে পারো, তাহলে তোমার কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে, তুমি নিজে বুঝতে পারবে যে কোন টপিক থেকে আসলে বেশি প্রশ্ন আসে। আমি বলে রাখলাম এই যে খাত চারটা রয়েছে, এই যে চারটা ক্ষেত্র বা উপখাত রয়েছে, এই চারটা ক্ষেত্র থেকে তোমার কোশ্চেন আসবেই। ওকে, এরপরে দেখো, ওকে, আমরা যেটা চলে এসেছি শস্য ক্ষেত্রটা, দেখো শস্য উপখাত যেটা রয়েছে সেটা কিন্তু 5 ভাগ রয়েছে। দেখো শস্য উপখাত গুলো রয়েছে, উপখাত যেগুলো রয়েছে শস্যের, সেগুলোর মধ্যে রয়েছে মাঠ ফসল রয়েছে, উদ্যান ফসল রয়েছে, শাকসবজি, ঔষধি ফসল, এমনকি মশলা ফসল। আমি এটা স্টার চিহ্ন দিয়ে রাখতেছি, হ্যাঁ, এই যে স্টার চিহ্ন 5টা দিতেছি, তুমি ধরে রাখো, এখান থেকে যদি প্রশ্ন করে, কোশ্চেন দাতা যদি মনে করে আমি অধ্যায় 1 থেকে কোশ্চেন করব, তাহলে এই যে এই যে ক্ষেত্রগুলো রয়েছে শস্য খাত, কোনটা বলতো, মাঠ ফসল আর উদ্যান ফসল, এখান থেকে করবে। কোথা থেকে করবে, মাঠ ফসল আর উদ্যান ফসল, এই দুইটা জায়গা থেকে করবে। আচ্ছা, দেখো যে যেটা কি বলেছে যে মাঠ ফসল কোনটা, মাঠ ফসল হচ্ছে বিশাল জমিতে যেটা চাষ করা হয়, যেটা অর্থকরী ফসল হিসেবে পরিচিত, এবং কি আবহাওয়া, মাটির গুণাগুণ অনুসারে মৌসুম অনুসারে চাষ করে, নর্মালি আমরা যেটা দেখি জমিতে চাষ করা হয় সেটা মাঠ ফসল। আর যেটা বাড়ির ছাদে শখের বসে তুমি করে থাকো সেটা হচ্ছে কি বলতো উদ্যান ফসল। ওকে, এটা আমি পার্থক্য মুখে নর্মালি বললাম। এরপরে দেখো যে ধান, গম, ভুট্টা, তামাক, এগুলো হচ্ছে আমাদের সব মাঠ ফসলের অন্তর্ভুক্ত। উদ্যান ফসল আম, লিচু, কলা, পেয়ারা, পেঁপে, আমার বাসায় কিন্তু আমাদের বাসার পাশে একটা পেঁপে গাছ আছে, হ্যাঁ, অনেকে কমলা গাছ আছে, কমলা গাছ লাগায়, হ্যাঁ লাগায়, আমি দেখছি। আচ্ছা, পেয়ারা গাছ, এগুলো কিন্তু একটা করে লাগানো যায়, এটা কিন্তু বিশাল মাঠের প্রয়োজন হয় না, এগুলো বাসার পাশে তুমি এমনি লাগাতে পারো। আমার বাসায় লেবু গাছ আছে। তো এগুলো কি বলতো উদ্যান ফসল, তুমি বাড়ির ছাদে অথবা তুমি বাড়ির আঙিনায় যে ফসলটা চাষ করবে সেটা কি হবে বলতো, উদ্যান ফসল। এটা একদম বেসিক নরমাল, আমি বলে রাখলাম যে এই দুইটা থেকে হয় এমসিকিউ না হয় সিকিউ তোমার চলে আসবে, ঠিক আছে, মিলিয়ে নিও। ওকে, এরপর যেটা রয়েছে যে শাকসবজি, শাকসবজি যেটা রয়েছে যে সেটা তো বুঝোই যে শাকসবজি কি হয়, দ্রুত বৃদ্ধি পায়, অল্প সময়ের মধ্যে এটা কি হয় উৎপাদন করা যায়, প্রচুর পুষ্টি থাকে, যেটা খুব দরকার, লাউ, মিষ্টি কুমড়া, বাঁধাকপি, মরিচ, ঢেঁড়স। আচ্ছা, মরিচ, যে আমার বাসায় মরিচ আমি শাকসবজিকে পালন করি। আচ্ছা, তারপর দেখো ঔষধি গাছের মধ্যে আমরা কি রাখি জানো, নিম, আর হচ্ছে যে কি বলতো, নিম পাতা, তুলসী পাতাটা রাখি, কি রাখি, নিম পাতা, তুলসী পাতাটা আমরা বাসায় বেশি আর কি করি। আচ্ছা দেখো, বাট আমাদের কিন্তু আরো আছে, তারপর বাসক আছে, হরিতকি আছে, জয়ফল আছে, কালো মেঘ আছে, নিম আছে, তুলসী আছে, এগুলো ঔষধি ফসলের মধ্যে রয়েছে। এগুলো কিন্তু আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে অন্যদিকে আমাদের কিন্তু অন্য দিক থেকেও কিন্তু অনেক ভূমিকা পালন করে থাকে, অর্থাৎ অনেক উপকারিতা এর রয়েছে। মশলা ফসল তো বুঝে যেগুলো খাবারের স্বাদ বাড়ায়, এগুলো আমাদের না থাকলে আসলে হয় না, আমরা মনে করো না, মনে করো সব আছে, যদি মশলাটা না থাকতো বিশেষ করে আমরা কেউ খাবার স্বাদ করে হয়তো খেতে পারতাম না, ঠিক আছে। আচ্ছা দেখো যে মশলা ফসলের মধ্যে কোনটা রয়েছে, আমরা মশলা ফসলের মধ্যে আমরা যদি বলি আদা, রসুন, পেঁয়াজ, ওকে, এগুলো কিন্তু আমাদের মশলা ফসলের মধ্যে রয়েছে। তারপর ধনিয়া, এলাচ, দারুচিনি, লবঙ্গ, সরিষা,
এগুলো আমরা দিই না বলতো, কেন দিই বলতো? খাবারের স্বাদ আনার জন্য। এই যে এখন পহেলা বৈশাখ গেল, সবাই কি করছে? অনেকে সরিষা ইলিশ খাইছো। এই ইলিশের স্বাদ কি বৃদ্ধি করছে? সরিষা না? তো এগুলো হচ্ছে মশলা ফসল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাব পরবর্তীতে। ওকে, এখন দেখো আমি এই যে পাঁচটা, এই পাঁচটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। মাঠ ফসল, উদ্যান ফসল, শাকসবজি, ঔষধি, মশলা ফসল। এই পাঁচটা পয়েন্ট ভালো করে পড়বা, এবং কি এই পয়েন্ট গুলো বই থেকে খুঁজে আরো ডিটেলসে পড়বা, এবং কি আমার যে নোটটা রয়েছে এই নোটটা নিয়ে আরো একটু ভালো করে পড়তে পারবে। আচ্ছা, এরপরে আমি যদি যাই পরবর্তীতে। ওকে, এরপর রয়েছে প্রাণী সম্পদের উপখাত। প্রাণী সম্পদের উপখাতের কথা যদি আনি, তাহলে এখানে দেখবো গবাদি পশু রয়েছে একটা, পোল্ট্রি রয়েছে, এই দুইটাই আমাদের রয়েছে এই চ্যাপ্টারের ক্ষেত্রে। দেখো, গবাদি পশুর বৈশিষ্ট্য হবে এরা বড় আকৃতির হবে, এদের যত্ন আর খাদ্যের বেশি প্রয়োজন হবে। অন্যদিকে মানুষের খাদ্য শ্রম শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হয়। এদের থেকে দুধ, মাংস, চামড়া পাবো, সার পাবো, জ্বালানি পাবো, ঠিক আছে। এরপরে দেখো, গরু ছাগলের দুধ মানুষের জন্য খুব পুষ্টিকর। আসলে আমি নিজে কোনোদিন ছাগলের দুধ খাইনি, তোমরা খাইছো কিনা আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছি, অর্থনৈতিক অবদান। মাংস, দুধ, চামড়া, দেখে চামড়া এগুলো কি হয় বলতো? দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে। বলতো এটা কি রাখে? বিশাল ভূমিকা রাখে। এরপরে দেখো, এগুলো কিন্তু রপ্তানি করেও কিন্তু আমরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারি। এরপর আমরা চলে যাব পোল্ট্রি। পোল্ট্রিটা তো বুঝোই যে কম জায়গার মধ্যে বেশি জিনিস উৎপাদন করা যায়। কম জায়গার মধ্যে বেশি উৎপাদন করব, সেটা হচ্ছে পোল্ট্রি। এরপর দেখো পোল্ট্রি, ওকে। তারপর দেখো দ্রুত বর্ধনশীল এবং কি স্বল্প মেয়াদে উৎপাদন সম্ভব। যেটা বলছি যে এই যে পোল্ট্রি, এই ফার্মে যদি তুমি এভাবে চাষ করো তাহলে বেশি, এটা কি হবে? দ্রুত বর্ধনশীল হবে, এবং কি অল্প সময়ের মধ্যে এটা উৎপাদিত হয়ে যাবে। খুবই কম সময় লাগে। গবাদি পশুর ক্ষেত্রে তোমার বেশি সময় লাগে, বাট এটার ক্ষেত্রে কিন্তু খুব কম সময় লাগবে, এমনকি কম খরচে মাংস আর ডিম উৎপাদন হয়ে যায়। হ্যাঁ, কোয়েল পাখির খামার আমি যে দেখেছি, আমার একটা কাজিন, বললাম না কিছুক্ষণ আগে, তো ওর প্রতিদিন আমি দেখি যে কোয়েল পাখি ও অনেক, ও মনে হয় 2000-2000-এর মধ্যে ও মনে হয় 1600-1800 ডিম পায়। প্রতিদিন ও ডিম সেল করে, প্রতিদিন ডিম দেয়, ঠিক আছে। তো দেখো, খুব অল্প খরচে ও কিন্তু ডিম উৎপাদন করতে পারছে, তাই না? তারপর দেখো, কম সময়ের মধ্যে বেশি লাভবান হওয়া যায়। ও এটার কারণে কি করতে পারছে? পারিবারিক চাহিদাটা পূরণ করতে পারছে, পুষ্টির চাহিদা। তারপর বাণিজ্যিক ভাবে কিন্তু ও বলতে কর্মসংস্থান তৈরি হলো, অন্যদিকে ও বাণিজ্যিক ভাবেও কিন্তু ও ব্যবসাটা করতে পারছে। আচ্ছা, যাই হোক, এরপর দেখো ডিম, মুরগির মাংস প্রোটিনের প্রধান উৎস, সব থেকে দরকার, এটা অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, কর্মসংস্থান এমনকি রপ্তানি সম্ভাবনাও এর অনেক রয়েছে। আচ্ছা, এরপর এরপর দেখো গবাদি পশুর প্রকারভেদ ও তাদের ভূমিকা। আমরা যদি আসি গবাদি পশুর প্রকারভেদের মধ্যে, এখানে দেখো গবাদি পশু রয়েছে এমনকি তাদের ব্যবহার রয়েছে, ঠিক আছে। গবাদি পশু রয়েছে, তার ব্যবহার রয়েছে। আবার ওই পাশে রয়েছে পোল্ট্রির প্রকারভেদ এবং এর ভূমিকা রয়েছে। দুইটাই রয়েছে, পোল্ট্রি প্রাণী ব্যবহার এগুলো রয়েছে। আচ্ছা দেখো, গবাদি পশু গরু, মহিষ, ছাগল, ভেড়া, গাধা, ঘোড়া যেগুলো থাকে আর কি, গবাদি পশু। গাধা, আমি গাধা পালতে দেখিনি আসলে, খুব কম। গাধা তো খুব একটা উপকার হয় না, বাট শখের বসে হয়তো পালতে পারে। ওকে, গাধা, ঘোড়া, ঘোড়া তো বড় লোকরা দেখি যে পারে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছি যে দেখো, গরু থেকে আমরা কি পাবো? দুধ, মাংস, চামড়া পাবো, ঠিক আছে, শ্রম শক্তি পাবো। অন্যদিকে তুমি গরু, মহিষ দিয়ে তুমি কিন্তু চাষও করাতে পারবে। সেম, ছাগল দিয়ে তুমি একটু চামড়া পাবা, শ্রম শক্তি পারবা না। ভেড়া দিয়ে মাংস আর উল পাবা। আচ্ছা, গাধার ঘোড়া দিয়ে কি পারবা বলতো? যাতায়াতটা তুমি হেল্প পাবা, বুঝতে পারছো? হ্যাঁ, ঘোড়া দিয়ে তুমি যাতায়াত হেল্প পাবা। উট দিয়েও তো করে না, আমরা বিভিন্ন মুভিতে দেখি না উট দিয়ে করে। আচ্ছা, তো যেটা বলতেছি যে কি বলছে, যে পোল্ট্রির প্রকারভেদ ও ভূমিকা। পোল্ট্রিটা আমরা যে যাচ্ছি, পোল্ট্রিতে মধ্যে রয়েছে তোমার হাঁস, মুরগি, কবুতর, টার্কি, যে কোয়েল, টার্কি, টার্কি মনে হয় আমি দেখছি। আচ্ছা, যাই হোক, আমি ভুলে গেছি যেটাই। তারপর দেখো হাঁস, মুরগি, কোয়েল। কোয়েল তো আমি নিজে এটা দেখছি, কোয়েল পাখির ডিম। এখন হচ্ছে যে কোয়েল পাখির ডিম অনেক একদম ছোট ছোট থাকে, একসাথে 10-15টাও খেতে পারবা। তো যেটা বলতেছি যে এগুলো থেকে আমরা ডিম পাবো, প্লাস মাংসও পাবো। কোয়েল পাখি একটা নির্দিষ্ট সময় পর ও কিন্তু ডিম পাড়া বন্ধ করে দেয়। তুমি চাইলে ওগুলাকে কি, ওই ডিমগুলো, আমি ওই কোয়েল পাখিগুলোকে তুমি রান্না করে খেতে পারবা, ঠিক আছে। তো মাংস তো পাইলেই,
তারপর দেখো কবুতর তো অনেকটা শখের বসেও লালন পালন করে। আমার নিজের ফুফাতো ভাই আমি দেখছি, আমি একবার চাইছি যে রান্না করে খাইতে, বাট ও আমাকে দেয় নাই। শখের বসে ও কি করছে, ওগুলাকে সাজায় রাখছে। ওগুলার আরো মনে করো যে কি পায়েল টায়েল পরায় রাখে, নুপুর পরায় রাখে, কবুতরের পায়ে নুপুর এরকম দেখছো কিনা, বাট আমি দেখছি ওই রকম সাজায় রাখে। তো জিনিসগুলো এরকম আর কি। হ্যাঁ, শখের বসে অনেকে লালন পালন করে থাকে। শখের বসে আসলে আমি প্রথম দেখছি যে আমার নিজের কাজিন ও এই কাজটা করে। হ্যাঁ, আমি আর কাউকে দেখি নেই, বাট কবুতর আমার খুব ভালো লাগে, কবুতরের মাংস। আচ্ছা, তো যেটা বলতেছি যে আমাদের এই পর্যন্ত আছে। পরবর্তীতে আমরা দেখব বাংলাদেশের কৃষির ক্ষেত্র, মৎস্য সম্পদের ধারণা। আমরা একটু দেখবো মৎস্য সম্পদের মধ্যে কি রয়েছে। মৎস্য সম্পদের মধ্যে যদি দেখি, সেটা থাকবে কি বলতো, যে দেখো নদী, খাল, বিল, পুকুর, জলাশয়, সমুদ্র থেকে আরোহিত এমনকি চাষকৃত মাছ, এগুলো আমাদের কিসে বলতো, মৎস্য সম্পদের মধ্যে থাকবে। মৎস্য চাষ কিন্তু এগুলো একই ভাবে করা হয়েছে, এগুলো নর্মাল। মৎস্য চাষের প্রধান পদ্ধতি রয়েছে, ঠিক আছে। তারপর মৎস্য সম্পদের উৎস রয়েছে। আচ্ছা, তোমরা বলতে পারো ম্যাম এগুলো একটু ডিটেলস এ পড়িয়ে দেন। আমাদের এই যে ডিটেলস পড়াটা, এটা আমাদের অলরেডি ওয়েবসাইটে দেওয়া আছে। তুমি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো, www.মানবিকিয়ান.com এ যাও। ওইখানে গেলেই তুমি হচ্ছে যে এইচএসসি অপশনটা সিলেক্ট করলেই, আর প্রথমে লগ ইন করতে হবে, দেন এইচএসসি অপশনটা সিলেক্ট করলেই তুমি কৃষি শিক্ষা কোর্সে যাবে। দেন তুমি কিন্তু আমার এই ক্লাসটা পুরোপুরি দেখতে পারবে, ঠিক আছে। সেখানে একদম ডিটেলস এ বুঝানো। আজকে মূলত আমি একটু হালকার উপর ঝাপসা ধারণা দিয়ে যেগুলো সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আগে বুঝাইছি, ঠিক আছে। তো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু হালকার উপর ঝাপসা ধারণা দিয়ে দেন এমসিকিউ পড়াবো, যেটা আজকের ক্লাসের মেইন টপিক। ওকে, এরপরে আমি যেটা বলতেছি যে কি ছিল, এই যে মৎস্য সম্পদের শ্রেণীবিন্যাস, মাছের ধর, মিঠা প্রাণী, লোনা পানি, সামুদ্রিক মাছ, এগুলো রয়েছে। এগুলো উদাহরণ দেওয়া আছে, একপাশে বৈশিষ্ট্য দেওয়া আছে। মৎস্য সম্পদের গুরুত্ব, এগুলো তোমরা এমনি নিজেরা পারবে, কিন্তু এইখান থেকে একটু কম কোশ্চেন আসে, যার কারণে আমি যেগুলো একটু বেশি, অর্থাৎ আমি কিন্তু বলে দিয়েছি যে গতকালকে অবশ্যই জানানো হয়েছে যে আমার লাইভ হবে, লাইভে বলে দিয়েছি যেগুলো সৃজনশীল ভিত্তিক টপিক সেগুলো একটু বলা আলোচনা করা হবে লাইভে। ওকে, তারপর দেখো কি বলছে, প্রাকৃতিক বন রয়েছে, কৃত্রিম বন রয়েছে, সামাজিক বনায়ন রয়েছে। সামাজিক বনায়ন সুফল, আমরা সব থেকে যে গুরুত্বপূর্ণ আমাদের সামাজিক বনায়ন। ওকে, সামাজিক বনায়নটা যদি দেখি, এটা জনগণের সম্পৃক্ত করে গাছ লাগানোকে বুঝে, অর্থাৎ জনগণ সবাই একত্রিত হয়ে এই কাজটা করতে পারবো, ঠিক আছে। সবাই একত্রিত হয়ে এটা করতে পারবো। ওকে, তাহলে দেখো সামাজিক বনায়নের বৈশিষ্ট্য, রাস্তার পাশে, তারপর বাঁধের পাশে, পতিত জমিতে গাছ লাগানো যায়। দরিদ্র এবং কি ভূমিহীন জনগোষ্ঠী এতে কাজ করার কি পাবে, সুযোগ পাবে। সামাজিক বনায়নের সুফল রয়েছে, এখানে কি হয়, পরিবেশ উন্নয়ন হবে। অন্যদিকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, ভূমিক্ষয় রোধ হয়। এই যে ভূমিক্ষয়টা, এটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। তুমি যদি গাছ লাগাও, তুমি দেখবা যে তোমার কিন্তু ভূমিক্ষয়টা কমে আসবে। আচ্ছা, তারপর দেখো দরিদ্র মানুষদের কর্মসংস্থান পাবে, কাঠের চাহিদা বৃদ্ধি পাবে, চাহিদা পূরণ হবে, এবং কি জ্বালানি কাঠের সরবরাহ বৃদ্ধি পাবে। এরপর আমরা যদি একটু চলে আসি, ওকে, সামাজিক বনায়নের সুফলটা দেখেছো। সামাজিক বনায়নের সুফলটা, সামাজিক বনায়ন আমাদের এই পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি বলে রাখলাম যে সামাজিক বনায়ন সব থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এটা মার্ক দিয়ে রাখো। মার্ক দিয়ে রাখলে কি হবে, যখন তুমি পড়তে যাবা যে এই যে আমার মার্ক দেওয়া আছে 3 স্টার 4 স্টার দেওয়া, তখন তুমি আরেকটু বেশি এফোর্ট দিয়ে পড়বে। তাহলে তোমার মনে থাকবে জিনিসটা, যে ম্যাম তো বলেছিল যে এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, বনের গুরুত্ব, বনের আসলে গুরুত্বটা তো তুমি বুঝোই, আর কি বলবো। তাও আমি বলছি যে দেখো, বনের গুরুত্ব হচ্ছে পরিবেশগত ভারসাম্য রক্ষা থাকে। বন থাকলে কার্বন ডাই অক্সাইড শোষণ করে নেয়, অক্সিজেন সরবরাহ করবে, এবং জলবায়ু যে পরিবর্তনটা হচ্ছে এটা একটু প্রতিরোধ করবে। তারপরে দেখো জীববৈচিত্র্য সংরক্ষণ রয়েছে, তাই তো। জীববৈচিত্র্য সংরক্ষণ, ভূমি ক্ষয় রোধ, অর্থনৈতিক অবদান, জলবায়ু নিয়ন্ত্রণ, এমনকি পর্যটন গবেষণা। এই বন, সুন্দরবন আছে, 2 দিন পর পরই সুন্দরবনে সবাই গিয়ে ট্যুর দিয়ে আসে। এই যে পর্যটক কেন্দ্র, এখান থেকে কিন্তু একটা অর্থনৈতিক ভাবে কিন্তু বলতো আমরা লাভবান হচ্ছি। এরপরে আমাদের যদি থাকে জলবায়ু নিয়ন্ত্রণ, এই যে দেখো বনাঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি করে, তাপমাত্রা ভারসাম্য বজায় রাখে, ঠিক আছে। এরপরে দেখো কি রয়েছে, অর্থনৈতিক অবদান রয়েছে, বাঁশ কাঠ এগুলো আমরা পাই। ভূমি ক্ষয় রোধ হয়। এই যে ভূমি ক্ষয় রোধ, এটা কি থাকে বলতো, যত বেশি গাছ লাগাবো তোমার শেকড়টা কি করবে, মাটিকে আরো শক্ত করে ফেলবে, ঠিক আছে। এরপরে দেখো ফলে ভূমি ক্ষয় কম হবে। আচ্ছা, এরপর রয়েছে সামাজিক বনায়ন এবং এর প্রকারভেদ রয়েছে। আচ্ছা দেখো, সামাজিক বনায়নের প্রকারভেদ আমাদেরকে একটু করতে হবে। সামাজিক বনায়ন,
গ্রামীণ সামাজিক বনায়ন যেটা রয়েছে, যে গ্রামীণ এলাকায় রাস্তার পাশে, বাঁধের পাশে, পতিত জমিতে গাছ লাগানো। নগর সামাজিক বনায়ন, উৎপাদনমুখী সামাজিক বনায়ন, সংরক্ষণমুখী সামাজিক বনায়ন। আমরা কাইন্ডলি এগুলো পড়বো যাতে পরীক্ষায় আমাদের এমসিকিউ আসবে, আমরা এমসিকিউ গুলো যাতে আমরা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, আমরা এমসিকিউ গুলো যাতে দেখতে পারি। ওকে, দেখো, গ্রামীণ সামাজিক বনায়ন, গ্রামীণ এলাকায় রাস্তার পাশে, বাঁধের পাশে, পতিত জমিতে গাছ লাগানো। নগর সামাজিক বনায়ন, শহরের পার্ক, রাস্তার ধারে, বসত বাড়ির আশেপাশে গাছ লাগানোর কথা বলেছে। উৎপাদনমুখী সামাজিক বনায়ন যেটা, সেটা হচ্ছে ঔষধি গাছ উৎপাদনের জন্য, অর্থাৎ দেখো বিভিন্ন প্রকার গাছ যেগুলো রয়েছে সেগুলো উৎপাদনের জন্য যে গাছ লাগানো হবে সেগুলোকে বলবো উৎপাদনমুখী। ঠিক আছে। সংরক্ষণ, পরিবেশ রক্ষার, জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য আমরা যে বনটা করব, অর্থাৎ যে বন তৈরি করব সেটা হবে কি সংরক্ষণমূলক। অর্থাৎ আমাদের এই চারটা খুবই মনে রাখতে হবে। আমাদের এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আমি বলেই দিলাম যেটা এমসিকিউ এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে ওকে, দেখো, সামাজিক বনায়নের উদ্দেশ্যটা আমরা জানতে হবে, যেটা কেন করব। উদ্দেশ্য আর কেন আমাদের এই কোশ্চেনটা কিন্তু একই হবে। ওকে, অর্থাৎ উদ্দেশ্য, আমরা সামাজিক বনায়নটা কেন করব? বন সম্পদ বৃদ্ধি করার জন্য করব, অবশ্যই দেশে যে বনভূমি সংকট রয়েছে সেটা মোকাবিলা করব। আমরা যেটা বলছি যে পরিবেশগত ভারসাম্য রক্ষা, তো পরিবেশগত ভারসাম্য যে রক্ষা, এটা কিভাবে করবে বলতে? সামাজিক বনায়নের মাধ্যমে। ভূমিহীন এবং কি দরিদ্র জনগোষ্ঠী অর্থনৈতিক উন্নয়নের কথা বলেছে, যে ভূমিহীন আর দরিদ্র জনগোষ্ঠীর কথা বলেছে। এই জনগোষ্ঠী কিভাবে হয় বলতো? অবশ্যই সামাজিক বনায়নের মাধ্যমেই হবে। ভূমির সুষ্ঠু ব্যবহার হবে। যদি তুমি সামাজিক বনায়নটা রক্ষা করতে পারো তাহলে আমাদের ভূমিতে আমরা সঠিকভাবে গাছপালা লাগাতে পারবো, এর ব্যবহার করতে পারবো। ওকে, তারপর বলেছে কাঠ ও জ্বালানি সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ। কাঠ ও জ্বালানি সরবরাহ, আমরা যত বেশি গাছ লাগাবো আমরা আমাদের জ্বালানির জন্য কাঠ পাবো, কাঠ আমরা সংরক্ষণ করতে পারবো, তাই তো? কাঠ এমনকি ফলের চাহিদা আমাদের পূরণ হবে। অন্যদিকে জীববৈচিত্র্য সংরক্ষণ করতে পারবো, বনভূমি সিস্টেমকে, প্রাণীকুলের আবাসস্থল গুলো কি হবে? সংরক্ষণ হবে। ওকে, তারপরে আমরা চলে যাব পরবর্তীতে সামাজিক বনায়নের বৈশিষ্ট্যগুলো আমি জাস্ট মুখে পয়েন্ট গুলো বলে দিচ্ছি। জনগণের অংশগ্রহণ থাকবে এখানে, তার প্লাস পরিবেশ সংরক্ষণ থাকবে, অর্থনৈতিক উপকারিতা থাকবে। অন্যদিকে তোমার কি থাকবে? পতিত জমি এবং কি অনাবাদী জমি ব্যবহার থাকবে, বন সম্পদের ব্যবহার থাকবে, এবং কি প্লাস দরিদ্রদের জন্য কর্মসংস্থান। এইগুলো যখন তুমি একটা মনের মধ্যে পাবে তাহলে বুঝতে পারবে এটা সামাজিক বনায়ন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সামাজিক বনায়ন। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওকে, আমরা চলে আসবো টপিক নাম্বার 2। ওকে, টপিক নাম্বার 2 তে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অভিজ্ঞ কৃষক। আচ্ছা দেখো, অভিজ্ঞ কৃষক কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। অভিজ্ঞ কৃষক কি? তোমার মনে করো স্থানীয় জ্ঞান। ঠিক আছে, যে অভিজ্ঞ কৃষকরা তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং ঐতিহ্যগত জ্ঞান নতুন কৃষকদের সাথে শেয়ার করে। ব্যবহারিক পরামর্শ, তারা ফসল চাষ, সেচ ব্যবস্থাপনা, মাটির যত্ন, কীট পতঙ্গ নিয়ন্ত্রণ সম্পর্কে ব্যবহারিক পরামর্শ দেন। একটু যদি আমি আস্তে করে বলে দেই ধীরে সুস্থিতে, যে কি হবে? স্থায়িত জ্ঞান। ওদের যে একটা, মনে করো এলাকার কৃষকরা একটা সমস্যায় পড়লো, তোমার এলাকায় এরকম একজন অভিজ্ঞ কৃষক রয়েছে যে অনেক বছর ধরে কৃষি কাজ করেছে। ঠিক আছে, এখন হয়তো আর করে না, বাট করেছে, তার অভিজ্ঞতা রয়েছে। এই যে তোমার এলাকায় কৃষকদের যে সমস্যাটা হলো, এই সমস্যাটা সলভ করবা কার কাছে? অভিজ্ঞ কৃষক কাছে যাবা, সে একটা সলিউশন দিবে। ঠিক আছে, তার মানে প্রতিটা এলাকায় একটা অভিজ্ঞ কৃষকের গুরুত্ব রয়েছে। এরপরে আমরা যদি বলি বিদ্যালয় সমূহ, কৃষি শিক্ষা, কৃষি ক্লাব। তুমি বিদ্যালয়ের মাধ্যমে কিন্তু তুমি কৃষি শিক্ষা বিষয়ে অবশ্যই জ্ঞান লাভ করবে, যেটা এখন করছো। তোমরা কিন্তু কলেজের মাধ্যমে যে কৃষি শিক্ষা বিষয়টা তোমাকে দিয়েছে, তোমার শ্রেণী পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করার কারণে তুমি জানতে পেরেছো। অলরেডি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ক্লাসেই তুমি তোমার কিন্তু কৃষি শিক্ষা রয়েছে। আবার ইন্টারমিডিয়েটে তোমার শুধু আর্টস মানে কিছু বিভাগের জন্য রয়েছে। তারপর অনার্স করতে চাইলে তোমার বিশ্ববিদ্যালয় গুলো রয়েছে, তুমি সেখানে করতে পারবে। তবে যেটা বলছিলাম যে কি, বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কৃষি সম্পর্কে জানতে পারবে, এবং কি কৃষক সভা, উঠোন বৈঠক, স্থানীয় সভাবে কৃষকরা স্থানীয়ভাবে একত্রিত হয়ে তাদের অভিজ্ঞতা ও সমস্যাগুলো নিয়ে আলোচনা করে। কি করে? তাদের অভিজ্ঞতা আর সমস্যাগুলো নিয়ে আলোচনা করবে। তখন এটা হবে অবশ্যই কৃষক সভা বা উঠোন বৈঠক। এটা বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় তুমি এটা কিন্তু করতে পারো। এরপর রয়েছে সমাধান খোঁজা। এই বৈঠকগুলিতে কৃষকরা সম্মিলিতভাবে সমস্যা খোঁজার, এখানে সবাই চেষ্টা করে, সবাই একত্রিত হয়, একটা টাইম ফিক্সড করে, একটা মিটিং এ বলতে পারো, এটা একটা মিটিং। ঠিক আছে, কৃষকদের মিটিংটা কি করে? ওরা একটা প্রবলেমের সবাই মিলে সলিউশন, কারণ এক একজনের তো বুদ্ধি এক এক রকম, এক একজন এক একটা সলিউশন দিবে, রাইট? তো সেই সলিউশন থেকে একটা
পারফেক্ট সলিউশন বের করবে। তো যেটা বলতেছি, এরপর কৃষিতে উচ্চশিক্ষা। কেউ যদি চায় কৃষিতে উচ্চশিক্ষা করবে, তাহলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, তারপর আরো কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, তুমি চাইলে গবেষণা ইনস্টিটিউট রয়েছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় কৃষি ফ্যাকাল্টি রয়েছে। দিনাজপুর বিজ্ঞান প্রযুক্তিতে কিন্তু কৃষির একটা ফ্যাকাল্টি রয়েছে, তুমি সেখানে কিন্তু জানতে পারবে। আচ্ছা, এছাড়া বিভিন্ন কলেজ রয়েছে, সেই কলেজগুলোতে তুমি ডিপ্লোমা করতে পারো, ডিগ্রি পাবে, ঠিক আছে, বিভিন্ন ডিগ্রি বা ডিপ্লোমাতে তুমি গিয়ে তুমি কৃষি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। আচ্ছা, এরপরে রয়েছে কৃষি গবেষণা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, সেগুলোর মধ্যে যদি দেখো তাহলে হবে কৃষি গবেষণা ইনস্টিটিউট, বে এ আর আই, ওকে, বাংলাদেশ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ওকে। আমরা সেখানে কি করবো, জাত চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানবো। ধান যেটা রয়েছে বি আর আর আই, ঠিক আছে, বি আর আর আই, যেটা হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এরপর রয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। এগুলোর ব্যাপারে তুমি কিন্তু জানো, অর্থাৎ দেখো এক একটা সেক্টর কিন্তু আলাদা, ঠিক আছে, যে যে ব্যাপারে পড়াশোনা করতে চাও সে সেই ব্যাপারে জানতে পারবে, ওকে। এরপরে আমাদের হচ্ছে যেটা নর্মাল, এরপরে আমরা চলে যাব পরবর্তী টপিকে। আচ্ছা, কৃষি তথ্য তুমি কিভাবে জানতে পারবে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তুমি জানতে পারবে, অর্থাৎ তুমি রেডিও টেলিভিশন এগুলোর মাধ্যমে জানতে পারবে, ঠিক আছে, রেডিও টেলিভিশন পত্রিকা এগুলোর মাধ্যমেও কিন্তু জানতে পারবে, ঠিক আছে, এই কৃষি সম্পর্কে। বেসরকারি সংস্থাগুলো রয়েছে, এনজিও রয়েছে, ব্র্যাক রয়েছে, প্রশিকা রয়েছে, কারিতাস রয়েছে। এরা কৃষকদেরকে কি করে, ঋণ প্রদান করে থাকে এবং কি সাহায্য করে থাকে কৃষকদেরকে সমস্যা সমাধানে। অন্যদিকে কৃষি উপকরণ এমনকি সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে, সার এমনকি কীটনাশক কোম্পানি এবং কি কৃষি যন্ত্রপাতি বিক্রেতা। এই যে দুইটা দেখো, এই দুইটা কি করে থাকে বলতো, কৃষি উপকরণ সরবরাহ করে থাকে। কৃষকরা উচ্চমানের সার এমনকি বীজ কীটনাশক সরবরাহ করে থাকে। যন্ত্রপাতি, এই দুইটা সেক্টর দেখো, তুমি কৃষি কাজ করতে যাবে, তোমার অবশ্যই কীটনাশক আর সারের প্রয়োজন হবে, অন্যদিকে তোমার যন্ত্রপাতি প্রয়োজন হবে। এই দুইটার জন্য কিন্তু আলাদা আলাদা রয়েছে, কথা বুঝতে পারছো? তুমি কিন্তু যন্ত্রপাতি কিনতে চাও তাহলে সেটার জন্য কিন্তু আলাদা জায়গা রয়েছে, সার কিনতে যাও সারের জন্য দোকান রয়েছে, সেখানে কিনতে পারো। নর্মাল কথা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, আইসিটি এবং ইন্টারনেট, সেখানে তুমি জানতে পারো। মোবাইল অ্যাপস রয়েছে, জানো মোবাইল অ্যাপস একটা রয়েছে কৃষি বাতায়ন, তুমি সার্চ দাও পাবে, গুগল প্লে স্টোরে যাও, হ্যালো কৃষি এবং কৃষি তথ্য সার্ভিস অ্যাপের মাধ্যমে কৃষকরা তথ্য পেয়ে যাবেন। আমি হ্যালো কৃষি দিয়ে দেখেছি, সেখানে একটা পেয়েছি, বুঝতে পেরেছো? সেখানে তুমি চাইলে এখন কৃষি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, এটা খুব ইজি হয়ে গেছে এখন। ওয়েবসাইট রয়েছে, সোশ্যাল মিডিয়া তো রয়েছে, ওকে। তারপরে আমরা চলে যাব পরবর্তীতে, কেন অভিজ্ঞ কৃষকের কাছ থেকে পরামর্শ গুরুত্বপূর্ণ, কেন বলো? বাস্তব অভিজ্ঞতার উপর সে নির্ভরশীল। সে এখন যে একটা প্রবলেম তুমি ফেস করেছো, এটা সে হয়তোবা পাস্টে সে এটা কিন্তু প্রবলেমটা ফেস করেছে, যার কোনো পরিস্থিতি মোকাবিলা করতেও পারে, যার কারণে ওর হেল্প নিবে। অন্যদিকে নতুন কৃষকদের জন্য সহজ বোধ, ওকে, নতুন কৃষকদের জন্য কি হবে, হেল্প হবে, এমনকি উৎসাহ দিবে নতুন কৃষকদেরকে। প্রচলিত স্থানীয় উপযোগী জ্ঞান এবং কি তাৎক্ষণিক সমস্যার সমাধান কার কাছ থেকে পাওয়া যায় বলতো, এই অভিজ্ঞ কৃষকের কাছ থেকে। আমাদের অভিজ্ঞ কৃষকটা ইম্পর্টেন্ট, পড়ার সময় একটু এফোর্ট দিয়ে পড়বে, ওকে। তারপরে আমরা যদি একটু বলি, অভিজ্ঞ কৃষকের মাধ্যমে কৃষি তথ্য এবং সেবা প্রাপ্তির উপায়, এগুলো ব্যক্তিগত পর্যায়ে পাবে, স্থানীয় কৃষক সমাবেশ থেকে পাবে, কৃষক থেকে কৃষকদের আদান প্রদানের মাধ্যমে পাবে, প্রশিক্ষণের মাধ্যমে পাবে, স্থানীয় কৃষি মেলা থাকে সেইটার মাধ্যমে জানতে পারবে। এরপরে আমরা চলে যাব, এখানে রয়েছে দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, ডিপ্লোমা সার্টিফিকেট তুমি পাবে, এগুলো থেকে তুমি পাবে। তারপরে কৃষি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে, এগুলো মাধ্যমে তুমি কৃষি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। একটু প্রমাণ আমি বলে দিচ্ছি। আচ্ছা, তারপর দেখো আমাদের কি বলেছে, তথ্য প্রাপ্তি সেবা প্রাপ্তি আছে, কৃষি গবেষণা প্রতিষ্ঠানের কথা বলেছে, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল রয়েছে, এগুলো রয়েছে। ওদের উদ্দেশ্য কি, ধান গবেষণা ইনস্টিটিউট, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট, কিন্তু এটা নিয়ে পূর্বেও আমি আলোচনা করেছি, এই টপিক গুলো নিয়ে পূর্বেও কিন্তু আমার আলোচনা করা আছে। আমাদের ওয়েবসাইটটা ভিজিট করো, তাহলে তোমার কিন্তু ফ্রি অ্যাক্সেস দেওয়া আছে, তুমি দেখতে পারবে, ঠিক আছে, আমাদের এই নোটটা তুমি দেখে পড়তে পারবে। আচ্ছা, তারপরে তুমি, এরপর আমরা সময় নষ্ট করবো না, যেহেতু আমাদেরকে এখন কিছুক্ষণের মধ্যে এমসিকিউ পড়তে হবে, ওকে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট রয়েছে, পরমাণু কৃষি গবেষণা রয়েছে, এমনকি মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউট রয়েছে। তারপরে আমরা একটু চলে যাব যে এখানে আমাদের কাঙ্ক্ষিত এমসিকিউ, ওকে। কাঙ্ক্ষিত এমসিকিউ তে আমরা যদি চলে আসি, একটু দেখবো তোমরা একটু আছো কিনা।
দেখো এমসিকিউতে আমরা যদি চলে আসি যে কি বলছে, যে দেখো কৃষি তথ্য, আমরা 1 নম্বরে চলে যাব। কৃষি তথ্য সার্ভিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো জয়দেবপুর, মহাখালী, ধানমন্ডি, খামারবাড়ি। বলো, যারা ঢাকা শহরে থাকো তারা তো চিনি। হ্যাঁ, আবার সব থেকে বড় কথা, এটা এই জায়গা দিয়ে আসা যাওয়া করি, যারা ঢাকা শহরে থাকে আমরা ম্যাক্সিমাম এই জায়গাটা দিয়ে আসা যাওয়া করি। এই ধানমন্ডি, মহাখালী, জয়দেবপুর একটু দূরে। আচ্ছা দেখো কৃষি তথ্য সার্ভিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে খামারবাড়ি অবস্থিত। কোথায়? খামারবাড়ি অবস্থিত। 2 নাম্বার আমরা যদি দেখি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের কোথায় রয়েছে বলতো? ময়মনসিংহে রয়েছে। দেখো এই 1957 সাল রয়েছে, 1961 রয়েছে, আচ্ছা 1965 রয়েছে, 1999 রয়েছে। দুইয়ের কোনটা হবে? আচ্ছা দেখো তাহলে কোনটা হবে, দেখো আমরা একটু দেখি। যে কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয়, যেহেতু এখানে তোমরা আপাতত নেই, তাহলে আমি পড়ে যাচ্ছি, এটা হবে 1961 সাল। কত হবে? 1961 সাল। তারপর আমরা যদি বলি BARI এর প্রধান কার্যালয় কোথায়? জয়দেবপুর, মহাখালী, ধানমন্ডি, গাজীপুর। এটা বলতো কোথায় অবস্থিত? BARI এটা গাজীপুরে অবস্থিত। অন্যদিকে দেখবো আমরা নিচের কোনটি দানা জাতীয় ফসল? আমরা কিন্তু পড়েছি যে সূর্যমুখী, কাউন, শনপাট, মেস্তা। এটা কোথায় অবস্থিত বলতো? সূর্যমুখী, কাউন, শনপাট, মেস্তা কোথায় অবস্থিত? এটা হবে কি বলতো? কাউন হবে। ওকে, আমরা এখন একটু চলে যাব পরবর্তীতে। আমরা 4টা করছি, বেশি করব না। আচ্ছা আমরা এখানে চলে যাবো 5 নম্বরে। 5 নাম্বারটা থেকে শুরু করব। ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন এবং উন্নয়ন সাধনের জন্য নিচের কোন প্রতিষ্ঠান দরকার? বলো কোনটা? এখানে আমরা যদি একটু বলি যে দেখো যে ফসলের নতুন নতুন জাত এবং উদ্ভাবন এবং উন্নয়ন সাধনের জন্য নিচের কোনটি প্রতিষ্ঠান রয়েছে? RARI, BINA, BARA ব্রাক, যেটা BRRI। এই দুইটা বেশি বলো না? এই দুইটা আমরা বেশি জনপ্রিয় না বলতো? হ্যাঁ, কোনটা? দেখো তো কোনটা বলতো? বাংলাদেশে নতুন নতুন জাত উদ্ভাবনের ক্ষেত্রে আর উন্নয়ন যে সংস্থাটা করে থাকে, একটা প্রতিষ্ঠান এই কাজটা করে থাকে, সেটা হচ্ছে কি বলতো? RARI যেটা। ওকে, তারপর তোমরা দেখো যে নিচের কোন প্রতিষ্ঠান কৃষক সভার আয়োজন করে থাকে? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশের কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট। দেখো কোন প্রতিষ্ঠান কৃষক সভার আয়োজন করে থাকে? সভা কেবলমাত্র একটা মিটিং এর আয়োজন করে কোন প্রতিষ্ঠান? ঠিক আছে, মিটিং এর আয়োজন করে কোন প্রতিষ্ঠান? এটা করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কি করে? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 13 নাম্বার আমরা যদি বলি, তোমরা বলতে পারো ম্যাম 13 নাম্বার কেন দিচ্ছেন, এর মাঝখানে গুলো কোথায়? তোমরা যারা আমাদের ওয়েবসাইটটা যাবা, যারা আমাদের কোর্সের স্টুডেন্ট যারা, তারা কিন্তু অবশ্যই 50টার মতো এমসিকিউ আছে, সেগুলো পাবা। এর মাঝখানে আমি বাছাই করে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের কাছে ক্লাসে উপস্থাপন করলাম। ঠিক আছে, এমনকি তোমরা যদি পুরো এমসিকিউটা চাও তাহলে অবশ্যই আমার ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে গিয়ে আমার এই কৃষিকা ক্লাসে সবগুলো এমসিকিউ তুমি দেখতে পারবে। এরপরে যেটা বলছে যে মাঠ ফসলের বৈশিষ্ট্য, এক বর্ষজীবী ফসল সেচ ছাড়াই কি অনেক ফসল চাষ করা যায়? নিচু ও মাঝারি নিচু জমিতে চাষ করা যায়, নিচের কোনটি? 1 ও 2, 1 ও 3, 2 ও 3। আচ্ছা দেখো মাঠ ফসল যেটা বলছি জমিতে চাষ করা যায়, তাই না? জমিতে চাষ করা যায়। জমিতে চাষ করা যায় কোনটা বলো? জমিতে তো চাষ করা যায়, তাহলে এক বর্ষজীবী ফসল, হ্যাঁ এটা চাষ করা যায় জমিতে, সেচ ছাড়াই অনেক ফসল চাষ করা সম্ভব, এটাও হবে। নিচু অঙ্কে মাঝারি নিচু জমিতে, ম্যাক্সিমাম টাইম ধান চাষ মাঝারি নিচু নিচু জমিতে করা হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে 1, 2 ও 3। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনুষদ কয়টি? এটা খুব ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনটা বারবার রিপিট হয় যে কৃষি গবেষণা অনুষদ কয়টি? 5টি, 7টি, 6টি, 8টি। এটা কয়টা হবে বলতো? এটা হবে 6টা। কয়টা? 6টা হবে। আচ্ছা যদি কেউ না পারো সেটা বলবা যে ম্যাম আমি পারি না বা কিছু। ওকে, আমরা একটা উদ্দীপক সলভ করব। ওকে, উদ্দীপক সলভ করে দেন হচ্ছে আমরা দেখবো। ওকে দেখো নিচের উদ্দীপকটি পড়ো, 20-21 নম্বর প্রশ্ন উত্তর দাও। এই উদ্দীপকটা বারবার আসে রেখে আমি দিয়েছি, এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন রিপিট হয় এই জন্য। ওহি গাজীপুরের জয়দেবপুর এলাকায় একটি গবেষণা প্রতিষ্ঠানে যায়।
সেখানে জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের অন্যতম প্রধান। ওকে, ঠিক আছে, প্রধান অংশ হিসেবে ধান উৎপাদন সংশ্লিষ্ট গবেষণা উন্নয়ন কাজ করে থাকে। উদ্দীপকের প্রতিষ্ঠানটির নাম কি? তাহলে দেখো, জয়দেবপুর এলাকায় একটা গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, সেটা কোনটা? প্রথমে আগে এটা বুঝতে হবে যে সেটা কোনটা জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের মধ্যে প্রধান অন্যতম, সেটা কোনটা বলো। যে জয়দেবপুরে যেটা রয়েছে সেটা অবশ্যই কৃষি গবেষণা, এমনকি ধান উৎপাদনের জন্য যেটা রয়েছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এরপর রয়েছে উদ্দীপকের প্রতিষ্ঠানটির কাজ হলো, উদ্দীপকের প্রতিষ্ঠানের কাজ আমরা যদি দেখি, মৌসুম ভিত্তিক ধানের স্বল্প মেয়াদী জাত উৎপাদন, অর্থাৎ ধানের কিন্তু অনেকগুলো জাত রয়েছে, এক এক মৌসুমে এক এক পরিস্থিতিতে এক এক ধরনের কিন্তু ধানের জাত উৎপাদন করা যায়। এটা তো অলরেডি দশম শ্রেণীতে তোমরা পড়েছো, তাই না? তো কি রয়েছে সেখানে বলতো? সেখানে অবশ্যই তোমার বলো যে আমরা এমন একটা ধানের জাত নির্বাচন করি যেটা কিনা বলতো তোমাদের খরা সহিষ্ণু সহ্য ফসল হতে হবে, অন্যদিকে বন্যা সহিষ্ণু ফসল, এই ধরনের ফসলগুলো আমরা জাতগুলো নির্বাচন করি চাষের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে দেখো লবণাক্ততা সহনশীল জাত যেগুলো রয়েছে সেগুলো সম্প্রসারণ, উন্নত প্রযুক্তি কৃষকের মাঝে সম্প্রসারণ, এগুলো। ঠিক আছে, তো নিচের কোনটা সঠিক? এটার উত্তর কি হবে বলো, যে এটার ক্ষেত্রে কোনটা হবে? যে দেখো, এই যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটা মূলত চেষ্টা করে যে মৌসুমে যে ঋতু ভিত্তিক যেগুলো থাকে সেগুলো জাত উদ্ভাবনের চেষ্টা করে। লবণাক্ততা সহিষ্ণু যেটা, লবণাক্ত যেটা এলাকায় যেটা লবণাক্ততা, সে এলাকার লবণাক্ত সহিষ্ণু ফসলের জাত নিয়ে আলোচনা করবে। উন্নত প্রযুক্তি কৃষকের মাঝে সম্প্রসারণ করে থাকে। অবশ্যই এটা ধানের ক্ষেত্রে যেহেতু গবেষণা এবং উন্নয়ন কাজ করে থাকে, তার এই কাজটা অবশ্যই করবে। তাহলে আমাদের উত্তর চলে আসবে 4। আমি কয়েকটা কিন্তু এরকম আলোচনা করে দেবো, ঠিক আছে, কয়েকটা আলোচনা করে দেবো, বাকিগুলা কিন্তু আমাদের থাকবে কোথায় বলতো? বাকিগুলো থাকবে আমাদের অবশ্যই ওয়েবসাইটে গিয়ে তুমি দেখে নিবে, বলবো যে ম্যাম এই কয়েকটা এমসিকিউ, আমাদের বাকিগুলো এমসিকিউ দেওয়া আছে, তুমি সেগুলো দেখে ক্লাস করে ফেলবে। এরপরে যেটা বলেছে যে কি রয়েছে, যে বাংলাদেশের কৃষি সম্প্রসারণ। দেখো, কৃষি উপখাত গুলো কি কি? প্রাণী সম্পদ, শস্য, বন। তোমার মনে হয় না একটু আগে আমরা পড়ছি, একটু আগে তো আমরা পড়েছি, তাই না? তো এটার উত্তর কি হবে? আচ্ছা, যেটা বলতেছি কৃষির উপখাত গুলো কিন্তু প্রাণী সম্পদ হবে, শস্য হবে এবং বন, এই তিনটেই হবে। ঠিক আছে, তিনটেই সঠিক। আমরা লাস্ট এমসিকিউ চলে যাব। লাস্ট এমসিকিউ যেটা রয়েছে সেটা হচ্ছে মাঠ ফসলের বৈশিষ্ট্য। মাঠ ফসলের বৈশিষ্ট্য রয়েছে, একটি গাছ থেকে দীর্ঘদিন ধরে কি হয় বলতো? ফসল পাওয়া যায়, অবশ্যই। আচ্ছা, ভেড়া নির্মাণের প্রয়োজন হয় না, মাঠে সমষ্টিগতভাবে যত্ন নেওয়া হয়। তোমার কি মনে হয় এটা সমষ্টিগতভাবে যত্ন নেওয়া সম্ভব কিনা? তোমার মনে হয় কি যেটা? অবশ্যই এটা সমষ্টিগতভাবে যত্ন নেওয়া হয়। ভেড়া নির্মাণে কি প্রয়োজন হয়? অনেক সময় হয়, অনেক সময় হয় না। আবার দেখো, একটি গাছ থেকে দীর্ঘদিন ধরে ফসল পাওয়া যায়। তাহলে এটার উত্তর কি হবে? এটা বলতো, একটা জমি থেকে এটার উত্তরও 4 হবে। আচ্ছা, আচ্ছা দেখো, দুই একটা সৃজনশীল রয়েছে। দেখো, আমি তোমাদেরকে সৃজনশীল বাছাই কিন্তু কিছু সৃজনশীল তোমাদের সামনে এনেছি, যে সৃজনশীল গুলো পরীক্ষা বারবার হচ্ছে এই টপিক গুলো থেকে রিপিট আসে। আমি কিন্তু অলরেডি বলেছি আজকের ক্লাসে যে সৃজনশীল ভিত্তিক টপিক গুলো কিন্তু আলোচনা করা হবে। দেখো, মাঠ ফসল, উদ্যান ফসল নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে, ফসলের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো, আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিব, বাকিটুকু যদি বুঝতে হয় অবশ্যই বই পড়তে হবে। বই এবং কি আমি যদি বলবো পড়া ছাড়া কোনো বিকল্প নেই। সৃজনশীল তোমাকে আমি বলে দিতে পারি, হ্যাঁ, কিন্তু তোমাকে তো লিখতে হবে, তাই না? লিখতে হবে তো তোমাকে। তো যেটা বলছি যে সেটা হচ্ছে, জামান সাহেব আমন মৌসুমে ধান চাষ করে, কম লাভ হওয়ায় উপজেলা কৃষি অফিসারের নিকট যায়। ওকে, কৃষি অফিসার কৃষি বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন, জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার প্রয়োগ করে জমিতে চাষ করেন, তিনি সময় মতো সেচ এমনকি বালাইনাশকও প্রয়োগ করতে বলেন। খুব ভালো কথা, যে এই যে সেইগুলো করে কৃষি অফিসার, বিভিন্ন ক্ষেত্র নিয়ে সেগুলো কাজগুলো করে থাকে। মাঠ ফসল কি, এর সঙ্গে অলরেডি বলেছি। আলু কেন উদ্যান ফসল, এটা বলে, এটাও অবশ্যই আছে পড়ার মধ্যে। উদ্দীপকে উল্লেখিত ফসলের ক্ষেত্রগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা করো। তাহলে আমাদের ফসলের যে ক্ষেত্রগুলো রয়েছে, শস্য ক্ষেত্র, হ্যাঁ, এই যে ক্ষেত্রগুলো, উদ্দীপকে কোনটা রয়েছে? উদ্দীপকে আমরা শস্য ক্ষেত্রগুলো দেখতে পাচ্ছি, তাই না? উদ্দীপকে আমরা শস্য ক্ষেত্র দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে একটা আলোচনা করবা। তারপর দেখো, জামান সাহেবের লাভবান হওয়ার ক্ষেত্রে কৃষি কর্মকর্তার পরামর্শে যথার্থতা মূল্যায়ন করো। কৃষি কর্মকর্তার পরামর্শে যথার্থতা মূল্যায়ন কিভাবে করব লাভবান হওয়ার ক্ষেত্রে বলতো? এই যে সে কিভাবে লাভবান হচ্ছে বলতো? কারণ সে কৃষি বিষয়ক নিয়ে পড়াশোনা করেছে, অফিসার যেহেতু হয়েছে, অবশ্যই কোনো বিশ্ববিদ্যালয় থেকে সে একটা অর্জন করেছে অথবা ডিপ্লোমা করেছে। ঠিক আছে, দেখো সে কিভাবে উপজেলা কৃষি অফিসার হয় বলো।
তা অবশ্যই কৃষি সম্পর্কে সে জ্ঞান লাভ করেছে, যার কারণে হয়তো কিভাবে জ্ঞান লাভ করা যায় সেটার ব্যাখ্যা কিন্তু করবে। অলরেডি এটা আমি তোমাদেরকে টপিকে আলোচনা করে দিয়েছি। আচ্ছা, এরপর তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি, এখানে আরো একটা রয়েছে, আমি আরো একটা সলিউশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বিপ্লব। আচ্ছা দেখো, বিপ্লব শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের ছাত্র। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আছে দেখো না, সরোয়ারদীর ওখানে। আচ্ছা, বিপ্লব ও তার সহপাঠীদের সবাইকে নিয়ে তাদের শিক্ষক একদিন কোথায় গেলেন? গাজীপুরে গেলেন। তারা প্রথম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং পরবর্তী সময় বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা ইনস্টিটিউট ঘুরে দেখলো। ভালো কথা। কৃষি গবেষণা প্রতিষ্ঠান কি এগুলো তো জানো, বাংলাদেশের 7টি কৃষি গবেষণা ইনস্টিটিউটের নাম লেখো। অলরেডি আমি কৃষি গবেষণা ইনস্টিটিউটে তোমাদের অনেকগুলো নাম পড়ে ফেলেছি, তাই না? সেখান থেকে লিখে দিতে পারো। বিপ্লব এবং তার সহপাঠীতে গড়ে দেখা প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি? এই যে কৃষি গবেষণা ইনস্টিটিউট, এই যে এগুলোর কার্যক্রম, উদ্দেশ্য এবং কি কার্যক্রম অলরেডি আমি টপিকে সেটা আলোচনা করে দিয়েছি। এখন কি বুঝতে পেরেছো যে কমন আসলে প্রশ্ন আসছে কোথা থেকে? তাহলে বুঝো। তাহলে তোমার যে আমি যে টপিক গুলো রয়েছে, তুমি যদি আজকে আমার লাইভ ক্লাস শেষ হওয়ার পর যদি তুমি আমার ওয়েবসাইটে গিয়ে যদি তুমি এটা পড়তে পারো, তাই না, তো তোমার জন্য অনেক লাভ হবে। ঠিক আছে, তোমার কি হবে যে তুমি এটা পড়ে তারপর তুমি বইটা একটু দেখতে, তোমার কিন্তু পুরোটা অধ্যায় শেষ হয়ে যাবে। বড় তো তোমার এটা 20 থেকে 30 মিনিট লাগবে এই চ্যাপ্টারটা পড়তে। আচ্ছা, তারপর দেখো যে কৃষি উন্নয়নের প্রতিষ্ঠানে দুটি কোন ভূমিকা রাখে। আচ্ছা, এই যে প্রতিষ্ঠান দুটি কোন কোন জায়গায়, দেখো তো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট একটা রাখে ধান গবেষণা, কোনটার ভূমিকা কি কি সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। ব্যাখ্যা মানে এই না যে পৃষ্ঠা ভরে ভরে লিখবে, ঠিক আছে, পয়েন্ট দিয়ে যতটুকু জানো ততটুকুই লেখার চেষ্টা করবে, বানিয়ে এক্সট্রা কথা লিখবে না। এটা কিন্তু সমস্যা যে কৃষি ক্ষেত্রে আমরা কি করি, বানিয়ে নিজের মতো কৃষি একদম কৃষি চাষ করা শুরু করে দিই খাতার মধ্যে, এটা করবে না। তুমি অবশ্যই বইয়ের পয়েন্ট গুলো উপস্থাপন করবে, সেটা যদি 5টা হয় 5টা লিখবে। তুমি দেখবা ওইখানে 4-এর জায়গায় তুমি 2 হলো পাবে, 3-এ 3, 4-এ 3 হলো ম্যাক্সিমাম টাইম দিয়ে দেখি যা। তোমার মূল কথা যদি থাকে, বইয়ের কথাগুলো যদি থাকে, তাহলে তুমি অবশ্যই মার্ক পাবে। ঠিক আছে, তো এই গেল আমাদের সৃজনশীল ক্লাস। তোমাদেরকে এক পলক দেখিয়ে দিয়ে যে আমার কিভাবে বাছাইকৃত সৃজনশীল, আমি বলে দিচ্ছি এই সৃজনশীল গুলোর টপিক গুলো ইম্পর্টেন্ট, এগুলো রিপিট হচ্ছে বারবার প্রতি বছর, এই যে আমি দিয়ে দিয়েছি এখানে আরো। ঠিক আছে, তারপর দেখো যে আমাদের টপিক গুলোর বোর্ড প্রশ্ন, কলেজ প্রশ্ন, সিকিউ এমসিকিউ এটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এগুলো কিন্তু দেওয়া আছে, তুমি চাইলে কিন্তু করতে পারো। আর সবচেয়ে বড় কথা, আমার কিন্তু ওয়েবসাইটে ই টেস্ট পেপার সলভ অর্থাৎ টেস্ট পেপার সলভ ক্লাসও কিন্তু আমি নিয়ে ফেলেছি। ঠিক আছে, সেখানে এমসিকিউ ক্লাস করা আছে। তো অর্থাৎ তোমার সেখানে টেস্ট পেপারে বাছাইকৃত, যে সব থেকে বাছাইকৃত, সেখানে 20 থেকে 25টা আমি ক্লাস নিয়েছিলাম এই টেস্ট পেপার সলভ ক্লাসটা। ঠিক আছে, তোমরা চাইলে এই টেস্ট পেপার নিয়ে তুমি সেটা সলভ করতে পারো এবং আমার ক্লাসটাও করতে পারো। ওকে, তো তারপর দেখো যে এরপরে আমি যদি দেখি যে পরবর্তীতে আমাদের কিন্তু লেকচার যেটা দিয়েছি, যেটা সাজিয়েছি, ঠিক আছে, আমি শুধু প্রথম পত্র না, আমি তোমাদের দ্বিতীয় পত্র নিব। আজকের ক্লাসটা আমরা বাংলাদেশের কৃষি, পরবর্তীতে মৎস্য চাষ অর্থাৎ দ্বিতীয় পত্রের ক্লাস নিয়ে কিন্তু চলে আসবো। ওকে, তার জন্য আমাদের মানবিক পেজে কিন্তু তোমাকে অবশ্যই চোখ রাখতে হবে। আচ্ছা, তো আমরা এখানে দেখছি যে পরবর্তী ক্লাসগুলো আমাদের থাকবে, দেখো লেকচার গুলো কিন্তু এবার সাজানো আছে। শেষে আমি তোমাদের যখন ক্লাস শেষ হবে তখন তোমাদেরকে কৃষি প্র্যাকটিক্যাল হ্যাক্স অর্থাৎ আমাদের কোর্সে যারা ভর্তি হবে লাস্টে তোমরা কিন্তু কৃষি প্র্যাকটিক্যাল হ্যাক্সটা তোমাদেরকে বলে দিব। ঠিক আছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখছি।